হ্যালো আমার ছোট্ট সোনা দুষ্টু মিষ্টি বন্ধুরা এবং তাদের অভিভাবকেরা সকলেই আশা করি কালকের পর আজকেও ভীষণ ভীষণ ভালো আছেন। কালকে আমরা কিন্তু পড়ছিলাম প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায় লিখিত এই যে ডায়েরি তার থেকে কর্ভাস গল্পটি। গতকালও বলেছি, আজও বলছি, কর্ভাস কিন্তু পাখিদের ল্যাটিন নাম, সেটা তোমাদের পড়ার মধ্যেও আছে। কাকজাতীয় পাখির ল্যাটিন নাম হলো কর্ভাস। তো এই কর্ভাস দিয়ে যে একটা মজাদার গল্প এবং দুর্দান্ত সুন্দর কল্প বিজ্ঞানের গল্প, ভবিষ্যতে এটা সত্যি হতেও পারে, এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু সত্যজিৎ রায় এই গল্প অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে যে টুকরো টুকরো গল্প আছে, আমরা বাকি গল্পগুলো নিশ্চয়ই পড়বো। যদি তোমরা আগ্রহ করো অবশ্যই আমরা পড়বো এবং সেখান থেকে আরও অনেক কিছু জানতে পারবো। তবে আজকের দিনটি কিন্তু স্পেশাল। আজ 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। 3 পুরুষ ধরে তারা এত অসাধারণ কাজ আমাদেরকে দিয়েছেন, যেখানে বাঙালি হিসেবে, আন্তর্জাতিক বাঙালি হিসেবে কিন্তু আমরা গর্বিত। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারপরে সুকুমার রায় এবং তারপর সত্যজিৎ রায়। অবশ্য সত্যজিৎ বাবুর ছেলেও রয়েছেন সন্দীপ রায়, তিনিও ভীষণ ভালো ভালো বাংলা ছবি বানিয়েছেন, সেগুলো আমরা দেখি। এবং সত্যজিৎ রায় সম্পর্কে আলাদা করে বলতেই হয়, এমন একটা মানুষ যার ফার্স্ট টু লাস্ট তার কোনো গুণের শেষ নেই। সব কিছু তিনি পারেন। অদ্ভুত ইলাস্ট্রেশন থেকে শুরু করে গল্প লেখা, কবিতা লেখা, গান গাওয়া এবং সেই মোডগুলোকে এক এক করে ধরে রাখা, সুর দেওয়া থেকে শুরু করে এভরিথিং এভরিথিং। আমরা যদি নিজেদের জ্ঞানকে এক ধরি তাহলে তিনি 1000। তাহলে সত্যজিৎ রায় সম্পর্কে একটুখানি জেনে নেওয়া তোমাদেরও উচিত এবং অভিভাবকদেরও বলছি, আপনারাও কিন্তু ওনার ওপরে লেখা কোনো বই, কোনো গল্প, বিশেষ করে আমি বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে যদি আমরা শুরু করি, মানে টুনটুনির গল্প থেকে যদি শুরু করি, তারপরে হযবরল অর্থাৎ সুকুমার রায়ের হযবরল এবং হাঁস জারু মজারু, এই যে সমস্ত গল্প, এগুলো যদি আবোল তাবোল খাই খাই, এগুলো পড়ার পরে আমরা যদি সত্যজিৎ রায়কে পড়ি, তাহলে আমরা দেখব যে দুর্দান্ত সমস্ত ক্রিয়েচার্স আমাদের সামনে উঠে আসছে। এত সুন্দর করে তিনি আমাদের সামনে বলেছেন। এবং আজকের দিনে হয়তো তোমরা জানোই না, এখন কোনো একটা ছোট বই বা ছোট কিছু দেখলে আমরা কিরকম একটা অবাক হই না, যে এত ছোট হয়। অথচ এত ছোটটা বহুদিন আগে ছিল সন্দেশ বলে। সেটি উপেন্দ্র কিশোর রায়ের আমল থেকে অল্প একটু ভাবনা হয়েছিল, তারপর সুকুমার রায় হয়ে সত্যজিৎ রায় অব্দি এসেছিলেন। এইটুকুনি একটা সন্দেশের খাপের মতন বই, তার উপর লেখা থাকতো নীলের ওপর সাদা দিয়ে সন্দেশ। বইটি আমার কাছে ছিল, বর্তমানে কোথায় আছে বলতে পারছি না। আরেকটি ছিল তোরায় বাঁধা ঘোড়ার ডিম, একদম পাতলা, এতটুকু একটা ছোট্ট বই। এখন এগুলো পাওয়াই যায় না, কিন্তু এগুলো আমাদেরকে মনে করায় যে বাঙালি কিন্তু তার মনস্বিতায়, তার মননতায় অনেক অনেক বেশি এগিয়ে আছে আর সকলের থেকে। কিন্তু এখন আমরা বাংলা ভাষাকে যেমনভাবে বর্জন করছি ধীরে ধীরে, শুধুমাত্র ঘরে বলছি, এবং অন্য অন্য ভাষা শেখার জন্য আমরা বাংলা ভাষাকে ক্রমাগত আমাদের জীবন থেকে কিন্তু সরিয়ে দিচ্ছি, কাট করে দিচ্ছে বলা যেতে পারে। কিন্তু কাট নয়, তাকে সঙ্গে রাখতে হবে এবং পড়তে হবে, বলতে হবে, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে আরও 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 গর্বিত করতে পারবো। যাই হোক, কর্ভাস গল্পটা আমরা গতকাল পড়েছি, আজকে এর পরের অংশ পড়ব। দুর্দান্ত ভালো একটি গল্প হতে যাচ্ছে কিন্তু। এবার দেখি, হ্যাঁ, কাকের বুদ্ধি কি পরিমাণ হতে পারে। 27শে সেপ্টেম্বর, ডায়েরি যেহেতু তাই ডেট ওয়াইজ মেনশন করে লেখা। আমার অনিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। কাকটা সকালে আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এই জানালা ও জানালা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভিতর ঢুকে পড়লো। এ থেকে এটাই অনুমান করা যায় কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষাজ্ঞান হওয়া দরকার, প্রফেসর শঙ্কু ভাবলেন, না হলে তার কথা বুঝতে পারবে না, তাই সহজ বাংলা দিয়েই তিনি শুরু করলেন। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। তিনি বললেন এই কথা, শেখাবার বিষয় সমস্তই আগে থেকেই রেকর্ড করা, তিনি তৈরি করে রেখেছেন ওগুলো। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াটাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ সে আত্মস্থ করার চেষ্টা করে, নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করে যে যন্ত্রের মাধ্যম দিয়ে কি বার্তা তার জন্য বয়ে আসছে। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা যে কতটা অস্বাভাবিক সে তো বুঝতেই পারছে। নভেম্বর মাসে চিলি রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে। কনফারেন্স একটা আলোচনা সভা, অর্থাৎ কোথায় কত পক্ষী, কোনোটা বিলুপ্ত কিনা, কোনোটা নতুন করে তৈরি হয়েছে কিনা, কোনো প্রজাতি একেবারে যে মানব সভ্যতা থেকে সরে যাচ্ছে কিনা, এরকম বিভিন্ন বিষয়। তারপরে যাযাবর পাখি টাখি ইত্যাদি তো আছেই।
মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রুফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছে। যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে। বায়স মানে কি বলতো? বায়স মানে হলো কাক, কাকের আরেকটা সমনাম, আমরা যেটাকে সিনোনিম বলছি, সমনাম কাকের বায়স। এবারে আসি 4 অক্টোবরে। এখানে লেখক বলছেন, কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে চাইতো, এখন দেখি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছে। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। অর্থাৎ কর্ভাসকে দিয়ে কথা বলানো চলবে না, তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। তাহলে দেখো, একজন বিজ্ঞানী নিজের কাজের প্রতি কতটা দায়বদ্ধ থাকলে তিনি এটা করতে পারেন যে একটা কাকের পেছনে তিনি সময় নষ্ট করছেন, আমি বলবো এখনো পর্যন্ত সময় নষ্ট করছেন, এবং চেষ্টা করছেন যাতে কাকটার বুদ্ধির বিকাশ হয় কিনা সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বিজ্ঞানী মাত্রেই তাদেরকে বলি একটু বেশি মাত্রায় পাগল, কিন্তু সেই মানুষগুলোই আমাদের জন্য আছেন, যারা বিভিন্ন রকমের আবিষ্কার করেছেন। আজকে লাইট থেকে এই টেলিফোন সব কিছুই কিন্তু বিজ্ঞানেরই আবিষ্কার, বিজ্ঞানীদের আবিষ্কার। সুতরাং তাদেরকে এই গল্প থেকে স্যালিউট জানাই। কর্ভাস এখন ইংরেজি শিখছে। লেখক বলছেন, বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটার প্রয়োজন হবে। ও ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা, দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরের আশপাশে ঘোরাফেরা করে। সন্ধে হলে এখনও রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়, ওখানে ওর বাসা বানানো আছে, সেখানেও যায়। নিউটন দেখছি কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। সেই নিউটন, আমাদের প্রফেসর শঙ্কুর বিড়াল, যে একেবারে পাখি পছন্দ করে না, কিন্তু এখন সে বয়স হয়েছে বলে সে কিন্তু কর্ভাসকে মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো তারপরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটলো দুপুরে। কি হলো? নিউটন আমার আরাম কেদারার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, কর্ভাস কোথায় যেন উধাও, আমি খাতায় নোট লিখছে। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানালার দিকে চেয়ে দেখি কর্ভাস ঘরে ঢুকেছে, তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানালায় ফিরিয়ে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে থাকলো। কাকেরা যেরকম করে, কোথাও বসে ওটা কি সোজা তাকায় না, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে বিভিন্ন রকম তাকায়। তো এই যে ঘটনাটাও ঘটালো যে নিউটন কিন্তু ওকে পছন্দ করছে না বেড়াল, সেটাও জানে। সেজন্য বেড়াল কি খেতে ভালোবাসে? মাছ। ও একটা মাছের টুকরো তুলে নিয়ে এলো, অর্থাৎ বন্ধুত্বের জন্য ফার্স্ট গিফট। গ্রেনফেল আমাকে চিঠির উত্তর দিয়েছে, লিখেছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করছে। আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময় সান্তিয়াগোতে গিয়ে হাজির হই। এই গেল একদিন। পরের দিন 20 অক্টোবর। 2 সপ্তাহে অভাবনীয় প্রগ্রেস মানে উন্নতি। 2 সপ্তাহে কিন্তু কর্ভাসের দুর্দান্ত উন্নতি হলো। কি হলো? কর্ভাস ঠোঁটে পেন্সিল দিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। হাউ ইমপ্রেসিভ! সে একটি কাক, সে ঠোঁটের মধ্যে পেন্সিল দিয়ে চেপে ধরে, এটাকে তো ঠোঁট বলা যায় না, চঞ্চু, সে চেপে ধরে ইংরেজি শব্দ লিখছে, বর্ণ লিখছে আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়। কর্ভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখলো, CORVUS। সহজ ভাষায় সহজ যোগ বিয়োগ সে করতে পারছে। ভাবো, ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করলে লিখতে পারছে, আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস বার তারিখ লিখতে শিখিয়েছিলাম, আজকে কি বার জিজ্ঞাসা করাতে পরিষ্কার অক্ষরে লিখলো FRIDAY, ফ্রাইডে। কর্ভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটি পাত্রে রুটি, টোস্টের টুকরো আর তাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল, যেমনটা আমরা করি যে যদি আমাদের মারা পাউরুটি আর জেলি রাখে মাখিয়ে দেওয়ার জন্য সময় পাননি তারা, তখন আমরা নিজেরাই চামচ দিয়ে বা ছুরি দিয়ে পাউরুটির উপর মাখিয়ে নিই বা রুটির উপর মাখিয়ে নিয়ে খাই। তাহলে কাকটার কত বুদ্ধি! 22 অক্টোবর। কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। যেমন ধরো, যারা পড়াশোনায় খুব ভালো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তারা কিন্তু নিজেদেরকে একটু একটু আলাদা রাখে, তাই না? যে ওরা একটা পড়াশোনায় ভালো, এরকম একটা ব্যাপার আছে। তাছাড়াও ওরা নিজেরাও একটু আলাদা থাকে, কারণ আমরা যে সবসময় চেঁচামেচি করি না বা বিভিন্ন ধরনের এপাশ ওপাশের কথা বলি, সেগুলো ওরা পছন্দ করে না। পড়াশুনোয় যারা ভালো বা যে কোনো নির্দিষ্ট জিনিসে যারা ভালো, তারা সবসময় নিজেদেরকে একটু আইসোলেটেড করে রাখতে পছন্দ করে, কারণ তারা নিজেদের জগতে থাকতে পছন্দ করে, সেই বিষয়টাকে আরও বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে। সেই কারণে আমরা বলি, ও তো পড়াশোনায় ভালো, ওর ভীষণ অহংকার। না, ও আসলে নিজের পড়াটাকে আরেকটু ভালো করতে চায়।
তো এরকমই তাই করভাসও নিজেকে সাধারণ কাকেদের থেকে একটু আলাদা করে রাখছে। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানালার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল। এ তল্লাটে যত কাক আছে সবই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। তোমরাও মনে হয় লক্ষ্য করেছো, যেমন ধরো আমাদের শহরাঞ্চলে যে ইলেকট্রিক্যাল তারগুলো থাকে, যদি কোনো জোড়ার অংশে কোনো কাক বা অন্য কোনো পাখি যদি মারা যায় তার স্পর্শে, তখন কিন্তু দেখে প্রচুর কাক কা 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 করে ওখানে জড়ো হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে ওরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর ওরা আস্তে আস্তে চলে যায়, কারণ ওদের পক্ষে তো সম্ভব নয় মরা কাকের দেহটাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া। ফলে ওরা হয়তো শোক প্রকাশ করে, বা কেন এই ঘটনাটা ঘটলো হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের সমাজের মধ্যে যে এটা কেন হলো, ভবিষ্যতে যেন না হয়, এই বিষয়ে যেন আমাদের সতর্ক থাকা উচিত, এতে বিভিন্ন রকমের কথা বলে তারপর ওরা চলে যায়। তো সেই কাকের মৃতদেহ ফেলাটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু ওরাও যে একটা সমাজবদ্ধ জীব, এটা কিন্তু এই ঘটনা থেকে ভীষণভাবে প্রমাণ হয়। তো ওই শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাজ পড়েছে, এটাও আমরা জানি যে বাজ যখন কারোর উপর যদি পড়ে, কোনো মানুষের ওপরে সে মারা যায়, তো গাছের ওপর পড়েছে, ন্যাচারালি গাছটাও মৃতই হয়ে গেছে এবং পাতাগুলো ছিল কিছু শুকনো পাতা ছিল। বৃষ্টি না পড়লে হয়তো বেশি করে আগুন ধরে যেত, যেহেতু বৃষ্টি পড়েছিল তাই আগুন ধরেছে, কিন্তু ওটা নিভে গেছে, ধোঁয়া বেরোচ্ছিল। এবার প্রফেসর শঙ্কু তার চাকর যে আছে প্রহ্লাদ, যে গৃহকর্ম সহায়ক, তাকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচিল্লি। যেটা বললাম আমি তোমাদের, বুঝলাম বাজ পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে ন্যাচারালি। কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহ দেখালো না। ওই যে করভাস ঘরের ভিতর ঢুকেছে, ও কিন্তু বেরোলো না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে, 2, 3, 4, 5, 7, 11, 13। অর্থাৎ এই যে বললাম, আইসোলেটেড করে রাখা, নিজেকে একটু বিচ্ছিন্ন করে রাখা, যাতে তার নিজের কাজে সে মনোযোগী হতে পারে। করভাসও কিন্তু তাই, এই যে এত কিছু চেঁচামেচি হয়ে গেল, ও কিন্তু সেখানে কান দিল না নিজের কাজটা, কারণ ও বুঝতে পেরেছে প্রফেসর শঙ্কুর সঙ্গে ও কিন্তু নিজের একটা পরীক্ষা দিতে যাচ্ছে। ফলে ও খুব সচেতন এবং খুব সতর্কভাবে নিজের কাজটা করছে, যেটা আমাদের বাবা মারাও চায় সবসময়, যে তোমরা একটু পড়াশোনা করো, একটু সতর্ক থাকো, পরীক্ষার আগে একটু মনোযোগ দাও, যেটা তোমরা একদমই করো না, তাই তো? আচ্ছা, এবার আসি 7ই নভেম্বর। করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে, প্রফেসর শঙ্কু নিজে বলছেন। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়। খুঁটিনাটি ফরমাস খাটানোর উদাহরণ পাওয়া যায় যে একটু গিয়ে এই কাগজটা দিয়ে আয়, এই পেনটা দিয়ে আয়, এটা কর, ছোটোখাটো হালকা কাজ। কিন্তু যে বুদ্ধিমত্তার কাজ, যেটা তাকে শেখাতে হয়েছে এবং সে সেটা শিখে আরও নিজেকে উন্নত করার চেষ্টা করছে, সেটা এখনো পর্যন্ত হয়নি। ওই যে বললাম কল্পবিজ্ঞানের গল্প, এটা তাই। কিন্তু করভাসের মতন এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, আর দরকার নেই। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়ই যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। বোঝো কাণ্ড। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে, মানে আপনার মিন্স নিজের থেকে জেগে উঠেছে, সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স। হিউম্যান ইন্টেলিজেন্স, যে কারণে এখন এআইকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেরকম হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানবিক বুদ্ধি। ধরো এখন তোমার সামনে যদি 1 কাপ গরম চা আর 1 কাপ ঠান্ডা চা রাখা হয়, তুমি ন্যাচারালি গরম চাটাই ওঠাবে, এটা মানবিক বুদ্ধি। কিন্তু এই বুদ্ধিটা তো পাখি বা পশুর মধ্যে থাকার কথা নয়। ওরা আগে হয়তো জিভ দিয়ে দেখে নেবে বা শোকার চেষ্টা করবে, তুমি কিন্তু তা করবে না। তুমি দেখেই বুঝবে যে ওই কাপের চাটা গরম, ওটা আমি তুলে নেব। এই ধরনের হিউম্যান বুদ্ধিগুলোকে করভাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে ডেভেলপ হয়েছে, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে, সেটা কি, সান্তিয়াগো যাবে বলে আজ সকালে আমি সুটকেস গোছাচ্ছিলাম। গোছানো শেষ হলে বাক্সের ঢাকনা বন্ধ করে পাশ ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। সুটকেসের চাবি। এবারে ভাবতে হবে, যে সময় এইটা বলা হচ্ছে, যে সময়ের কথা, সে সময় সুটকেসের চাবি হতো। এখন কিন্তু সুটকেস বিষয়টাই নেই, এখন তো ট্রলি আছে, তাই না? তোমরা ট্রলি বা ডাফল ব্যাগ ব্যবহার করছো টেনে নিয়ে যাওয়ার মতন, এবং সেখানে যে চাবিগুলো থাকে সেটা টিপ ডালাগুলো, এবং সেটা চাবি আমরা নিজেরা রেখে দিতে পারি। কিন্তু সুটকেসের চাবিটা সুটকেসের সঙ্গেই আসতো, একদম ওর সঙ্গে লাগানো, এরকম চেপে লাগিয়ে দিয়ে লাগাতে হয়। কাল গ্রেনফেলের আরেকটা চিঠি পেয়েছি, ও সান্তিয়াগো পৌঁছে গেছে। পক্ষী বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে বসে আছে। আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনো হয়নি। অর্থাৎ পাখিকে কি করলে
ভালো রাখা যাবে, পাখির পুনর্বাসন কিভাবে হওয়া উচিত, কোন পাখির জন্য কতটুকু বনজ সম্পদ রাখা উচিত। হয়তো বক্তৃতাতে এই ধরনের আলোচনাই হয়, বড় বড় যেগুলো কনফারেন্সগুলো হয়, আজও হয়। কিন্তু এখানে প্রফেসর শঙ্কু বলছেন যে জ্যান্ত পাখির ডেমনস্ট্রেশন এটা এর আগে কোনো সময় হয়নি, ফলে সকলেই খুব কৌতূহল রয়েছে। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। দুর্লভ জ্ঞান মানে একদম আনইউজুয়াল একটা শিক্ষা, তাই তো? মানে পাখিকে দিয়ে এই সমস্ত কাজ করানো যাচ্ছে, সে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করছে, এটা তো সত্যিই দুর্দান্ত শেখা। এবং প্রফেসর শঙ্কু একটু মানে নিজের জিনিসপত্র একটু অগোছালো করে রাখেন, সুটকেসে তালা লাগানোর পর চাবিটা তিনি যাতে ফেলে না দেন তার জন্য কর্ভাস সেই চাবিটা নিয়ে রেখেছে। এগুলো তো আমাদের ঘরে আমাদের মানুষরা করে, আমাদের মা বাবা ভাই বোনেরা করে। পাখি, বিশেষ করে কাকের মতন একটা পাখি, সেই কাজটা করছে, এটা সত্যি অবিশ্বাস্য। সেটাই হবে সম্মেলনে আমার পেপার। এবার কর্ভাস যে জ্ঞানগুলো সংগ্রহ করেছে এবং পাখির মস্তিষ্কের বিষয়ে প্রফেসর শঙ্কু যে জ্ঞান সংগ্রহ করেছেন সেগুলো নিয়ে উনি একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধ মিনস থিসিস, এখানে হচ্ছে থিসিস, এখানে প্রবন্ধ ঠিক সেভাবে হবে না, এটা হবে থিসিস, যে আমি এই 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 শিখেছি, এই দিন থেকে শুরু করেছি এবং আজ পর্যন্ত আমি এইগুলো দেখেছি, এগুলো বুঝতে পেরেছি। প্রতিবাদের মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে কর্পাস। এবার তুমি শুধু বলছো সেটাতে তো কাজ হবে না, তোমাকে তো প্রমাণ দেখাতে হবে। তাহলে এই যে থিসিসটা যে উনি তৈরি করলেন, এবারে থিসিসের অব্যবহতি পরে, অর্থাৎ তারপরেই যে থিসিস, এই যে থিসিস আর এই যে হলো আমার প্রমাণ, প্রামাণ্য জিনিস যে হ্যাঁ আমি ওর উপরে পরীক্ষা করে এটা তৈরি করেছি, সের জন্য কর্পাস রয়েছে। 10ই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসেই ডায়েরি লিখছে, প্লেনে বসে ডায়েরি লিখছে। একটি মাত্র ঘটনায় লেখার আছে, বাড়ি থেকে যখন রওনা হব কর্ভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটফটানি আরম্ভ করেছে। এবার কর্ভাসকে নিয়ে যাচ্ছে, তার জন্য তার খাঁচা দরকার, সে তো উড়ে উড়ে যেতে পারবে না, তো সেখান থেকে বের হওয়ার জন্য ও একেবারে ছটফট করছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে ওপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো। ছটফট করে খুলে দিচ্ছে, কি হয়েছে দেখি, ও তো বুদ্ধিমান পাখি। ও দেরাজ আলমারি, স্টিল আলমারি, যেটা আমাদের বাড়িতেও আছে, সেটার মধ্যে খটখট 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 খট ঠোঁট দিয়ে টোকা দিচ্ছে। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গিয়েছে। আগে বলেছে প্রফেসর শঙ্কু বিজ্ঞানীরা যারা একটু খুব উঁচু দরের মানুষ হন তারা একটু ভুলো মনের হন। তো এই পাখিটি কর্ভাস কাক, সে এই ঠকঠক করছে, সে তার মনে হয়েছে বা সে হয়তো দেখেছে যে পাসপোর্টটা নেওয়া হয়নি, তাহলে এটাও তার একটা মানবিক গুণের পরিচয়। কর্ভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যে আবহাওয়া কর্ভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক। খাঁচার ভেতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। এবার আমরা হলে কি, আমরা হয়তো লোহার খাঁচা বা কিছু একটা খাঁচা বা একটা কাপড় দিয়ে ঢেকে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু প্রফেসর শঙ্কু বিজ্ঞানী, ফলে উনি জানেন যে কাকেরা কীরকম আবহাওয়ায় থাকে, সেই রকম আবহাওয়া সম্পন্ন একটা খাঁচা, একটা কৃত্রিম আবহাওয়া সম্পূর্ণ খাঁচা। যেরকম প্রচণ্ড গরমে আমরা ঘরের মধ্যে এসি লাগাই, সেটা কি কৃত্রিম আবহাওয়া, কৃত্রিম শীতলতা আমাদের দেবে। আবার ভীষণ ঠান্ডায় আমরা কিন্তু ঘরে হিটার জ্বালাই, সেটাও কৃত্রিম আবহাওয়া তৈরি করছে, ঘরের মধ্যে একটা গরম আবহাওয়া তৈরি করছে। এগুলো সবই সেরকমই একটা কৃত্রিম আবহাওয়াযুক্ত খাঁচা উনি তৈরি করেছেন। খাবারের জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছে। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, দেখবে মা বা বাবা যিনি এই বিষয়গুলোকে দেখেন, তিনি গ্যাসের ওষুধ, বমির ওষুধ, পায়খানার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, সমস্ত ধরনের ওষুধ একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে ট্রলির মধ্যে রেখে দেন। যদি কোনো প্রয়োজন পড়ে, যেটা হাতের সামনে থাকবে যে ব্যাগটা বা ট্রলিটা, তার মধ্যে রেখে দেওয়া থাকে, যাত্রাপথে অসুবিধে হতেই পারে, সেই সময় ওষুধটা খাওয়ানো হবে। তো এক্স্যাক্টলি সেরকমই কর্ভাসেরও যদি অসুবিধা হয়, তো একটা ভিটামিন, একটা পুষ্টি সম্পন্ন যে খাবার পাওয়া যদি না যায়, কাকের উপযুক্ত যা খাবার সেটা যদি পাওয়া না যায়, কর্ভাস যদি না খায়, ও তো বলতে পারবে না, তো তার জন্য একটা ভিটামিন বড়ি, আমরা যেটা এখন খাই কি হিসেবে, মাল্টিভিটামিন ট্যাবলেট। 14ই নভেম্বর হোটেল এক্সেলসিয়ার সান্তিয়াগো, নামগুলো কিন্তু খুব কঠিন, ভালো করে পড়ো। রাত 11টা, দুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। অর্থাৎ এই যে ডায়েরি লেখার এটাই হলো সিস্টেম, কিন্তু নর্মাল, তুমি যে ভাষায় কথা বলছো তুমি ঠিক সেই ভাষায়। উনি যেরকম বলছেন ডায়েরি লেখার সময় পাইনি, এখন পেলাম, সেটা উনি লিখছে যে ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলে নিই, তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। প্রফেসর শঙ্কু যেখানে সেখানে তো চাঞ্চল্যকর ঘটনা হবেই, জানি সেটা এবার কি। এক কথায় বলা যায় কর্ভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, আমার টুপিতে একটা আলাদাই পালক। আমরা ধরো কোনো উদাহরণ যদি দিই, তখন আমরা বলি যে তার সৌন্দর্য মুকুটে একটি পালক যুক্ত হলো,
অর্থাৎ তিনি যে সুন্দর মুকুটটি পরে আছেন, তার জ্ঞান, তার মেধা, তার যশস্বিতা, তার মনস্বিতা, তার মাঝখানে আরও একটা পালক অ্যাড হলো, রঙিন পালক, মানে আরও একটা গুণ তার মধ্যে সংযোজিত হলো। সেটাই উনি বলেছেন, অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, অন্য আরও একটি পালক সংযুক্ত হলো, অর্থাৎ এর আগেও বিভিন্ন রকমের পালক তার ছিল। লেখাটা পড়তে লেগেছিল 8 ঘন্টা, তারপর কর্ভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো 1 ঘন্টার ওপর। যে প্রবন্ধ উনি লিখেছিলেন, থিসিস উনি লিখেছিলেন, সেটা পড়তে লেগেছে 8 ঘন্টা। তারপরে কর্ভাসকে সবাই জিজ্ঞাসাবাদ করছে, সে উত্তর দিয়েছে, সেগুলো মিলে 1 ঘন্টা, অর্থাৎ টোটালি 1.5 ঘন্টার ব্যাপার। আমি মঞ্চে উঠে কর্ভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের উপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনির টেবিল, তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। মেহগনি কি জানো তো? মেহগনি কিন্তু একটা গাছ। হ্যাঁ, মেহগনি একটা গাছ, এবং সেটা খুব শক্তপোক্ত গাছ, কিন্তু তাকে সময় দিতে হবে বাড়ার, আমরা তো সেই সময়টা দিই না। যাই হোক, আগেকার দিনে আমাদের যখন আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বা বনাঞ্চলে প্রচুর পরিমাণে এই ধরনের কাঠের চাষ হতো, মেহগনি, জারুল, আবলুস, শিশু, শাল, সেগুন, যেটাকে আমরা টিক বলি, বিভিন্ন ধরনের গাছ, বড় বড় মোটা মোটা অনেক বছর ধরে পুরনো গাছ, সেগুলোকে আমরা এখন জীবন ধারণের জন্য কেটে নষ্ট করে ফেলছি, বনাঞ্চল নষ্ট করছি, সেখানে ছোটো ছোটো গাছ লাগাচ্ছি, কিছু করার নেই। কিন্তু তার মাঝখানেও মেহগনির একটা আলাদা গুরুত্ব সব সময় আছে। এখনও দেখবে বিয়ের সময় আমরা বলি যে টিক কাঠের খাট বানাতে হবে, মানে সেগুন কাঠের খাট, কেউ শিশুর খাট দেন, কেউ বা হয়তো জারুলের খাট দেন। এটা হলো মেহগনির টেবিল। মেহগনিটা জেনারেলি টেবিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে খুব শক্তপোক্ত, জল পড়লে নষ্ট হবে না খুব একটা, এবং এর লংজিভিটি অর্থাৎ আয়ুটা অনেক বেশি, এবং এর একটা ঐতিহ্য আছে, একটা আভিজাত্য আছে, একদম ব্ল্যাকিশ কালারের হয় এবং সেটা বহুদিন পর্যন্ত টিকে থাকে। তো যেখানে একটু বড় বড় জায়গার ব্যাপার আছে, যেখানে আভিজাত্যের ব্যাপার আছে, যেখানে টাকা পয়সাটাকে ততটা মান্যতা না দিয়ে ঐতিহ্যকে মান্যতা দেওয়া হয়, সেখানে মেহগনি কাঠ ব্যবহার হয়। এখানেও ঠিক তাই, বিদেশে বক্তৃতা হচ্ছে এবং সেখানে মেহগনি কাঠের একটা লম্বা টেবিল, যাতে সহজে জিনিসটা ভেঙে না যায়। কর্তৃপক্ষরা বসেছেন, একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে প্রবন্ধ পড়ছি। তখন কর্ভাস কি করছিল? পড়া যতক্ষণ চললো ততক্ষণ কর্ভাস এক পাও নড়েনি, ও টোটালটা বসে শুনেছে। তারপর একপাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মধ্যে মাথা উপর নিচ করা দেখে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং বুঝতেও পারছে। যেমন ধরো, আমরা যদি কারোর কথা বা কোনো বক্তৃতা বা কোনো গান শুনি, আমরা অটোমেটিক্যালি তার তালে তালে মাথা নাড়ি। কোনো কিছু তোমার মন পছন্দ হলে তুমি বলে হুম 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 হুম, একদম ঠিক, একদম ঠিক। তো কর্ভাসও ঠিক এই মানবিক গুণসম্পন্নই কর্ভাস নিজেকে ধরে নিয়েছে, মানে শুষে নিয়েছে একেবারে। বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি কর্ভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর ঠুকে চলেছে। করধ্বনি কি? কর ধ্বনি হাততালি, অর্থাৎ তুমি এটাকে হাততালি না বলে করধ্বনিও বলতে পারো, করতালিও বলতে পারো, সিনোনিমস। এবারে ওর তো আর হাত নেই, ফলে কি করছে, ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে ও এইভাবে, যেরকম হাততালি যে ছন্দে পড়ে ঠিক ওইভাবেও ঠুকে চলেছে। আবারও একটা মানবিক গুণ। ডেমনস্ট্রেশনের সময় অবশ্য কর্ভাসের কোনো বিরাম ছিল না। গত 2 মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে। ন্যাচারালি, এক তো ভারত থেকে আসা, তার উপর একটা কাক, সে যে এইভাবে নিজের বুদ্ধি এবং জ্ঞানের প্রকাশ ঘটাবে সে তো সবাই মানে তাক লাগিয়ে দিয়েছে, মানে অবাক, ওয়াও এটাও সম্ভব, অবিশ্বাস্য, এটা হতে পারে, এরকম তাদের মনোভাব। সকলে এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি। যেটা বললাম, এখানকার কাগজ কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ, এর মধ্যেই কর্ভাসের খবর বেরিয়ে গেছে। সান্ধ্য সংস্করণ আমরা কিন্তু দেখি যে সবগুলো আমাদের আশেপাশে যত পত্রিকা আছে, কোনোটা দৈনিক, কোনোটা পাক্ষিক, কোনোটা সাপ্তাহিক, সেগুলো মোটামুটি সবই মর্নিং, কিন্তু সকালবেলায় তোমার হকার কাকু তোমাদের বাড়িতে এসে দিয়ে যায়, বাবা বা মা বাইরে গেলে বাইরে থেকে কিনে আনেন, এগুলো সকাল। কিছু কিছু পেপার আছে যারা সন্ধ্যের সময় বের করে, সারাদিনের খবর মোটামুটি সংগ্রহ করে নিয়ে সন্ধ্যে নাগাদ খবরের সংস্করণটা বের হয়। এই যে কোরিয়ারে দেল সান্তিয়াগো, এটা হলো সান্ধ্য সংস্করণ, সান্ধ্য সন্ধ্যা সংস্করণ, সেই দিনের সান্ধ্য সংস্করণে কর্ভাসের খবর তারা দিয়েছেন। অর্থাৎ বিকেলের দিকে তো অনেক কিছু হয়, সেটা পরের দিনের জন্য না রেখে সান্ধ্য সংস্করণে বের করা হয়। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে, আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে কর্ভাসের একটা ছবি। প্রথম পাতা একদম ফ্রন্ট পেজ, এবং প্রথমেই কর্ভাসের ছবি দিয়ে
তার নাম দিয়ে একটা খবর, মানে লিডিং খবর যেটাকে বলে। মিটিংয়ের পর গ্রেনফেলো সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। দীর্ঘ সেশন চলছে, তারপরে বেড়াতে বেরিয়েছে, এটা আমরাও বাইরে গেলে করি। জনবহুল মনোরম আধুনিক শহর, পূব দিকে আন্ডিজ পর্বতশ্রেণী, চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। এখানেও একটা বানান কিন্তু রয়েছে, আমরা আন্ডিজ না বলে এখন আন্ডিজ বলি, এবং আর্জেন্টিনাটাকে আমরা কিন্তু রেফ দিয়ে লিখি। সুতরাং তোমরা যখন পরীক্ষার হলে লিখবে বা নিজেরা যখন বাড়িতে পড়াশোনার সময় লিখবে, অবশ্যই কিন্তু বর্তমান বানানের সঙ্গে লিখো, কারণ আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনা। ওকে, যে এবার এই জনবহুল একটা জনবহুল, এবার ভাবো প্রচুর মানুষ আছে কিন্তু মনোরম শহর, সুন্দর লাগছে দেখতে। তো সেখানে তারা ঘোরাঘুরি করার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। আমোদ প্রমোদ মানে ভালো খাওয়া, নাচ, গান, বাজনা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন আমোদ প্রমোদ, যেটাকে আমরা বিনোদন বলি। ধরো তোমাদের ভাষায় কি বলবো এটাকে, সেটা হলো টাইম পাস। অর্থাৎ যেটুকু সময় আমার হাতে থাকলো সেটুকু আমি বিভিন্ন কাজে ব্যবহার করলাম। আমরা যদিও মোবাইল দেখতেই ব্যস্ত থাকি, কিন্তু তাছাড়াও বড় বড় জায়গায় বা বড় শহরে বা বড় কোনো এই ধরনের যখন আমরা কোনো আলোচনায় যাই, কনফারেন্সে যাই, তখন এই ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে। তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। কোনো বিশেষ ব্যাপার আছে নিশ্চয়ই, দেখি। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। নাচ গানের সঙ্গে একজন জাদুকর, আমরা জানি যে জাদুকর আমাদের দেশের এবং মানে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের জাদুকর পিসি সরকার, জাদু সম্রাট পিসি সরকার। তার বাবা তিনি পিসি সরকার, এখন যিনি আছেন তিনি জুনিয়র পিসি সরকার, তিনি ছিলেন প্রতুলচন্দ্র সরকার, সিনিয়র পিসি সরকার। এবং তারপরে এখন যিনি আছেন জুনিয়র পিসি সরকারের মেয়ে মানেকা সরকার, এবং তার মানেকার বোনকে তোমরা খুব ভালো করে চেনো, তিনি হলেন মুমতাজ সরকার। বহু বহু ভালো ভালো ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। তো এরা হলেন জাদুকর। এবং পিসি সরকার সম্পর্কে বলা হয় তিনি কিন্তু দুর্দান্ত জাদুকর ছিলেন। তিনি ভ্যানিশ করে দিয়েছিলেন একটি ট্রেন, একটি ট্রাক, এমনকি তাজমহলও ভ্যানিশ করে দেওয়ার মতন ঘটনা নাকি ঘটেছিল। আমি দেখিনি, সবটাই শুনেছি। এবং আমাদের শহরেও তিনি এসেছিলেন, দেখার সৌভাগ্য হয়নি, সবটাই শোনা। তো এই যে চিলিয়ান জাদুকর, অর্থাৎ চিলি দেশের মানুষ, তিনি জাদুকর তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি আর্গাস নামে পরিচিত। এর বিশেষত্ব হচ্ছে যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। ওকে, দেখি। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্রেনফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, এক ঝাঁক হামিং বার্ড, এসবই কাজে লাগায় আর্গাস, এবং বোঝাই যায় যে সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে। আচ্ছা, বাকি পাখি তো তোমরা জানো। হামিং বার্ডটা কি? হামিং বার্ড হলো পৃথিবীর সব থেকে ছোট পাখি, এইটুকুনি পাখি, এবং এর স্পেশালিটি কি, এ উড়তে উড়তে ডিম পারে, এবং সেই ডিমটা মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়, এবং সেও নাকি তার মায়ের সঙ্গে উড়তে থাকে। ভাবো কি অদ্ভুত জিনিস হামিং বার্ড। বলা বাহুল্য এই কাজের কোনোটাই আমার কার্ভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। এবার ধরো ট্রেনিং আর শিক্ষা দুটো কিন্তু আলাদা জিনিস। ওই যে বিখ্যাত একটি ছবিতে কথা আছে না, 3 ইডিयट्सে, যে हंटर के डर से तो शेर भी लपक के बैठ जाता है चेयर पे, लेकिन उसे अच्छे एजुकेशन नहीं कहते, उसे ट्रेन्ड कहते हैं। অর্থাৎ ট্রেনিং আর শিক্ষা দুটো আলাদা বিষয়। সুতরাং আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা শিক্ষা, আর তোমরা যদি ওপর পড়ে চলে যাও সেটা হবে ট্রেনিং, সেটা কিন্তু শেখা হবে না। তো যেটা প্রফেসর শঙ্কু বলছেন যে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে এটা ঠিকই, অর্থাৎ ট্রেন্ড করেছে ঠিকই, কিন্তু শিক্ষাটা হয়নি, এই যে মানবিক গুণের বিকাশ সেটা হয়নি। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটি ইন্টারেস্টিং। আচ্ছা, কিরকম? টিয়া পাখির মতো নাক, মাঝখানে সেঁথে করা, টান করে পেছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাঁচ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। আচ্ছা, চশমা তোমাদের মধ্যে অনেকেই পড়ো, হয়তো আমাদের এখন যা চোখের অবস্থা চশমা পড়তেই হয়। আমরা যখন আগে চশমা পরতাম না, তাদের মধ্যে কারোর যদি মাইনাস পাওয়ারের চশমা থাকতো, এখনকার কাজ তো অনেক সুপার ফাইন, তোমার মাইনাস হোক, তোমার আমরা যেগুলো পড়ি সিলিন্ড্রিক্যাল পাওয়ারের হোক, প্রগ্রেসিভ লেন্স হোক, যেটাই হোক না কেন তুমি বুঝবে না। কিন্তু তখন হরলিক্সের বয়ামের পিছনে যেরকম একটা মোটা কাঁচের একটা স্তর থাকে, ওরকম টাইপের কাঁচ হতো। তো আমরা যেহেতু অনেক প্রাচীন গল্প পড়ছি, সুতরাং এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু
এত মোটা মাইনাস পাওয়ারের চশমা। আচ্ছা, একটু তাড়াতাড়ি পরে নিই। হ্যাঁ, লম্বায় লোকটা 6 ফুটের ওপর, চকচকে কালো কোটের আস্তিনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে। আস্তিন কি? হাতা। হাতা, এই যে হাতা, এটাকে বলে আস্তিন। আর সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফেলকে পরিহাস ছলে বললাম, আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখানো হলো, আর্গাসকে তেমনই কার্ভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না। এই যে উনি পরিহাস ছলে অর্থাৎ হেসে হেসে বললেন এই কথাটা, এটাই কিন্তু দেখা গেল যে পরবর্তী জীবনে, মানে পরবর্তী বারে আর কি, হয়তো ওই সন্ধ্যেই ঘটনা, এরপরে রাত্রে ঘটনা হবে, সেটা কিন্তু কর্ভাস এবং প্রফেসর শঙ্কু কারোর জন্যই খুব একটা ভালো হলো না। এতক্ষণ ধরে আমরা যে গল্পটি পড়ছি, মানে সেকেন্ড পার্ট পড়ছি, কর্ভাস, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবং যদি মনে হয় যে কোনো একটা কিছু আমাদেরকে করতে হবে, আমাকে পড়তে হবে, আমার প্রশ্নটা জানতে হবে, এটা কিভাবে লিখবো, এটা যদি বলা যেত ভালো, তাহলে ভালো হতো, সেটাও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাকে উত্তর দেব। এবং তোমার যে বন্ধুটি একটু দুর্বল, যদি মনে হয় এটা দেখে বা শুনে বা পড়ে সে একটু ভালো করতে পারবে, তাকে কিন্তু অবশ্যই তুমি বলো সাবস্ক্রাইব করতে এবং আমাদের এই বেল আইকনটিকে যেরকম তোমরা করো আর কি, ঠিক সেইভাবে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত হতে। আচ্ছা, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে কিন্তু ঝটপট করে ফিরে আসবো। সঙ্গে থেকো। টাটা।